ফরহাদ নিউ মার্কেটের দিকে রওনা হলো। রাইমসের বইটা কিনে মাছ কিনতে ঢুকবে। এর মধ্যে যদি ভালো মতো বৃষ্টি নামে তাহলে মাছের দাম কমে যাবে। বৃষ্টির দিনে ইলিশ মাছের দাম বাড়ে, অন্য সব মাছের দাম কমে যায়। মানুষের মন যদি এরকম হতো যে সে একসঙ্গে একটার বেশি কোনো কিছু নিয়ে ভাবতে পারে না, তাহলে চমৎকার হতো। মনটাকে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত রাখা যেতে পারত। কিন্তু মানুষের মন একসঙ্গে 10-12টা বিষয় নিয়ে ভাবতে পারে। ফরহাদ নিশ্চিত যে যখন মাছের বাজারে ঢুকে রুই এবং কাতল মাছের দাম কমাতে ব্যস্ত থাকবে, তখনও তার মনের একটা অংশ ভাববে আসমানির কথা। কেমন আছে আসমানি? আজ যদি বৃষ্টি নামে সে কি তার বিছানার জানালা থেকে বৃষ্টি দেখবে? রোগ যন্ত্রণায় কাতর মানুষ কি বৃষ্টি পছন্দ করে? দরজা খুলে রানী অবাক। বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে ফরহাদ দাঁড়িয়ে আছে। তার হাতে কানকই দড়ি বাঁধা বিশাল একটা কাতল মাছ। ফরহাদ বিব্রত গলায় বলল, বাড়িতে কোনো কাজের লোক আছে? মাছটা ভেতরে নেবে। রানী অবাক হয়ে বলল, মাছ কেন? মা বলেছেন একটা বড় মাছ কিনে তোমাদের এখানে দিয়ে যেতে। মাকে একটু খবর দেবে। উনি এখন বাড়িতে নেই, পাশের বাড়িতে মিলাদ হচ্ছে, মিলাদে গেছেন। উনি যেতে চাননি, আমার মা জোর করে নিয়ে গেছেন। তুমি মাকে বলে দিও যে মাছ দিয়ে গেছি। আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ। বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? অবশ্যই যাবেন না, ওনারা চলে আসবেন, আমি খবর পাঠাচ্ছি। ফরহাদ শান্ত গলায় বলল, খবর পাঠাতে হবে না। আসলে আমি মার সঙ্গে দেখা করতে চাচ্ছি না। মার সঙ্গে এখন কথা বলতে ইচ্ছে করছে না। এমনিতেই মনটা খারাপ, তার সঙ্গে কথা বললে মন আরও খারাপ হয়। আমি যাই। রানী বলল, আপনি একটু বসুন, 1 মিনিট। আপনার একটা জিনিস আমার কাছে আছে, নিয়ে যান। ফরহাদ অবাক হয়ে বলল, আমার কি জিনিস? রানী নিচু গলায় বলল, আপনি আপনার স্ত্রীর জন্য বিয়ের শাড়ি কিনেছিলেন, আসমানি রঙের শাড়ি। ফরহাদ অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার কাছে কিভাবে গেল? রানী তার জবাব না দিয়ে চলে গেল। শাড়ির প্যাকেট হাতে ফিরে এসে বলল, আমি কিন্তু প্যাকেটটা খুলে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। প্যাকেটের ভেতর একটা চিঠি ছিল, চিঠিটা প্যাকেটে দিয়ে দিয়েছি। ফরহাদ তাকিয়ে আছে। মেয়েটার ভাবভঙ্গি কেমন যেন লাগছে। তার সঙ্গে কথা বলছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না। মেয়েটার সঙ্গে আসমানির চেহারার কোনো মিল নেই, কিন্তু তারপরেও তাকে কেন জানি আসমানির মতো দেখাচ্ছে। রানী বলল, আমি শুনেছি উনি খুবই অসুস্থ। আপনি আবার যখন তাকে দেখতে যাবেন তখন অবশ্যই শাড়ি এবং চিঠি নিয়ে যাবেন। ও কারোর সঙ্গেই দেখা করতে চাচ্ছে না। আজ আমার সঙ্গে দেখা করেনি। সকালবেলা অনেকক্ষণ বসেছিলাম। এখন শাড়ি নিয়ে আবার যান। সকালে হয়তো মন খুব খারাপ ছিল। মানুষের মন খুব বেশিক্ষণ খারাপ থাকে না। আসমানির সঙ্গে মিলটা কোথায় ফরহাদ বের করতে পারছে না। গলার স্বরও অন্যরকম, কিন্তু কেন জানি মনে হচ্ছে আসমানি কথা বলছে। ফরহাদ বৃষ্টির মধ্যেই বের হয়ে গেল। রানী বারান্দায় এসে দাঁড়ালো। এই বাড়ির বারান্দা থেকে অনেক দূর দেখা যায়। মানুষটা কেমন ক্লান্ত ভঙ্গিতে বৃষ্টির ভেতর দিয়ে যাচ্ছে। দেখতে রানীর কষ্ট হচ্ছে। সে কেন জানি চোখও ফিরিয়ে নিতে পারছে না। মানুষটা যদি হঠাৎ কোনো কারণে পেছনে ফেরে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। রানীর হাত কাঁপছে। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার ইচ্ছাটা আবার মাথা চাড়া দিচ্ছে। তার রীতিমতো কান্না পাচ্ছে। তার কেন এই সমস্যা হলো? আশ্চর্য, আসমানিকে মোটেই অসুস্থ দেখাচ্ছে না। সে খাটে হেলান দিয়ে বসেছে, চুল ছাড়া। তার লম্বা চুল বিছানায় স্পর্শ করেছে। আসমানির পরনে শাড়ির রং উজ্জ্বল, সবুজ জমিনে লাল ফুলের কাজ। তার অসুস্থতার একমাত্র লক্ষণ তার পায়ের উপর সাদা রঙের চাদর এবং বিছানার পাশের টেবিল ভর্তি ওষুধ। ফরহাদ বসেছে আসমানির খাটে। বৃষ্টির ভেতর এসেছে বলে আধ ভেজা। মনে হয় তার ঠান্ডাও লেগেছে। সে কয়েকবার হাঁচি দিল। আসমানি হাসি হাসি মুখে তাকিয়ে আছে। তার চোখে চাপা কৌতুক। মনে হচ্ছে এক্ষুনি সে মজার কোনো কিছু বলবে, কিন্তু আসমানি চুপ করেই আছে, কিছু বলছে না। ফরহাদ বলল, কেমন আছো? আসমানি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল, সকালে তোমার সঙ্গে দেখা করিনি বলে রাগ করো না। হঠাৎ করে খুব মন খারাপ হয়েছিল। হঠাৎ মনে হলো, কি আশ্চর্য, সবাই থাকবে শুধু আমি থাকবো না, এটা কেমন কথা? মন খারাপ ভাবটা কি এখন কমেছে? না, কমেনি। তবে তোমাকে দেখে খুশি হয়েছি। তোমাকে আজ অসুস্থ মনে হচ্ছে না। মনে না হলেও আমি ভয়াবহ অসুস্থ।
আমার রোগটার নাম হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। এই রোগের 3টা স্তর থাকে, আমি আছি 2য় স্তরে। ও, আসমানি হাসি হাসি মুখে বলল, হাসপাতালে থাকার সময় অল্প বয়সী একজন ডাক্তারের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গিয়েছিল। তাকে যখন বললাম অসুখটা কি আমি ভালো মতো জানতে চাই, তখন সে রাজ্যের লিটারেচার দিয়ে যেতে শুরু করলো। এই রোগ বিষয়ে আমি এখন একজন বিশেষজ্ঞ, তুমি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। আমি কিছু জানতে চাচ্ছি না। তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার AML হয়েছে। AMLটা কি? আরেক ধরনের ব্লাড ক্যান্সার, অ্যাকিউট মায়ালোজেনাস লিউকোমিয়া। মায়ালোজেনাস আবার 2 রকমের হয়, মাইলোমনোসাইটিক এবং পিওর মনোসাইটিক। শুনতে বিরক্ত লাগছে? লাগছে। আমার ইয়ং ডক্টর সাহেবের কাছে শুনলাম বিদেশে যাদের এ ধরনের ভয়াবহ অসুখ হয় তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করার ব্যবস্থা থাকে। সাইকিয়াট্রিস্টরা এসে দিনের পর দিন তাদের সঙ্গে কথা বলেন, মৃত্যুর জন্যে মানসিকভাবে প্রস্তুত করেন। হাস্যকর না? হাস্যকর কেন? যাদের এ ধরনের অসুখ হয় তারা মৃত্যুর জন্যে আপনা থেকেই তৈরি হয়ে যায়। সাইকিয়াট্রিস্টের দরকার রোগীর আত্মীয় স্বজনদের জন্যে, তার প্রিয়জনদের জন্যে, যেমন তোমার জন্যে দরকার হবে। তুমি এক কাজ করো, বিছানায় পা তুলে আরাম করে বসো। তুমি এমনভাবে বসেছো যে দেখে মনে হচ্ছে ভাইবা পরীক্ষা দিতে এসেছো, এবং আমি হচ্ছি ভাইবা বোর্ডের চেয়ারম্যান। ফরহাদ পা তুলে বসলো। আসমানি বলল, আমি খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। কবে যাচ্ছ? কবে তা বলবো না, কারণ বললেই তুমি এয়ারপোর্টে উপস্থিত হবে। তোমাকে দেখে তখন ভয়ঙ্কর ধরনের কষ্ট হবে। তোমাকে এখানে রেখে চলে যাচ্ছি, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। এই কষ্টটা আমার সহ্য হবে না। যখন চাকরি করতে, চাকরির প্রয়োজন 2 দিন 3 দিনের জন্য বাইরে যেতে, তখনও সহ্য হতো না। সারা রাত ঘুমোতে পারতাম না, ফাঁকা ফাঁকা লাগতো। কাজেই আমি কবে দেশের বাইরে যাচ্ছি তা তোমাকে জানাবো না। তুমি হঠাৎ একদিন শুনবে আমি চলে গেছি, দেখবে দরজায় বিরাট তালা ঝুলছে। ফরহাদ কিছু বলল না, তাকিয়ে রইল আসমানির দিকে। আসমানির গলার স্বর কি সামান্য বদলেছে, একটু যেন অন্যরকম লাগছে। আসমানি বলল, বাবার সঙ্গে আজ তোমার দেখা হয়েছে না? হ্যাঁ। তাকে আগের চেয়ে অনেক হাসি খুশি লাগেনি? বুঝতে পারিনি। বাবা খুশি, কারণ মেয়ের চিকিৎসার জন্যে তাকে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে না। আমার চিকিৎসার জন্যে কে টাকা দিচ্ছেন জানো? না, আনিস সাহেব নামের এক ভদ্রলোক। তার কথা তোমাকে চিঠিতে লিখেছিলাম। ওই যে মামা যার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। ভাগ্যিস ওই ভদ্রলোক আমাদের বাসায় এসেছিলেন, আমার সঙ্গে গল্প টল্প করেছিলেন। তা না করলে আমার প্রতি তার মমতা তৈরি হতো না। টাকা পয়সা দিয়ে বাবাকে সাহায্য করার জন্যেও এগিয়ে আসতেন না। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে অদ্ভুত সব যোগাযোগের কথা ভাবি। মজার ব্যাপার কি জানো? আনিস সাহেব কিন্তু আমাকে হাসপাতালে বা বাসায় দেখতে আসেননি, অথচ উনি ঢাকাতেই আছেন। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। খুব পরিচিত অনেকেই আমাকে দেখতে আসেনি, যেমন কণা, আমার এত প্রিয় বান্ধবী, কিন্তু সে আসেনি। আবার কেউ কেউ এসেছে যাদের সঙ্গে অতি সামান্য পরিচয়। এমন একজনও এসেছে যাকে আমি কোনোদিন দেখিইনি। সে কে? খুব সুন্দর মতো একটা মেয়ে, তোমাকে মনে হয় চেনে। মেয়েটা বিপদে পড়েছিল, তুমি তাকে বাসায় পৌঁছে দিয়েছ। এমন কারো কথা কি মনে পড়ছে? না, মেয়েটা তোমাকে চেনে কিভাবে? জানি না, জিজ্ঞেসও করিনি। আমার এখন এমন সময় যাচ্ছে যেখানে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। তবে আমি নিশ্চিত মেয়েটা তোমাকে খুব ভালো মতো চেনে। শুধু চেনে না, তোমাকে অসম্ভব পছন্দও করে। সে যেহেতু চেনে, তুমিও চেনো। একটু মনে করার চেষ্টা করলেই মনে পড়বে। মেয়েটার চিবুকে কাটা দাগ আছে, চোখও ছোট বড় আছে। ডান চোখটা বাঁ চোখের চেয়ে সামান্য বড়। চট করে বোঝা যায় না, ভালো করে তাকালে বোঝা যায়। এমন করে বর্ণনা দিচ্ছ কেন? বর্ণনা দিচ্ছি যাতে তুমি মেয়েটাকে খুঁজে বের করতে পারো। নাম বলেনি? নাম বলেছে, কিন্তু নামটা তোমাকে বলবো না। মেয়েটাকে তোমার খুঁজে বের করতে হবে। তার কি কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। আমার অসুখটা সারবে না। আমি চাই আমি যেমন তোমাকে ভালোবেসেছি তেমন কেউ তোমাকে ভালোবাসুক। আসমানি, তুমি খুবই উদ্ভট কথা বলছো। আসমানি হাসতে হাসতে বলল, অসুখে মাথার ঠিক নেই, উদ্ভট কথা বলতেও পারি। আচ্ছা, তোমার দাদাজানের সঙ্গে তোমার খুব ভাব ছিল না? তুমি তার অনেক সেবা যত্ন করতে, রাতের বেলা দাদা নাতি মিলে গুটুর গুটুর করতে না? হ্যাঁ, করতাম।
এখন কি সেই দাদাজানের কথা তুমি ভাবো? ভাবো না। জীবিত মানুষরা অতি দ্রুত মৃত মানুষদের কথা ভুলে যায়। এখন তোমার আমার জন্য খুব কষ্ট হবে, কারণ আমি জীবিত। আমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমার প্রতি তোমার ভালোবাসা অতি দ্রুত কমতে শুরু করবে। এত দ্রুত কমবে যে তোমার নিজেরই লজ্জা লাগবে। আচ্ছা শোনো, আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, এখন আমার মাথা ধরে গেছে, শরীর ঝিমঝিম করছে। তুমি কি দয়া করে উঠবে? ফরহাদ উঠল না, আগের মতো বসে রইল। আসমানি বলল, তোমার হাতের ওই শাড়িটা কি আমার জন্যে? হ্যাঁ, তোমার বিয়ের শাড়ি। বিয়ে হলে তবে না বিয়ের শাড়ি পরব। এই শাড়ি তুমি ফিরিয়ে নিয়ে যাও। যদি ভালো হয় দেশে ফিরি, তখন শাড়ি নিয়ে এসো। খুব আগ্রহ নিয়ে শাড়ি পরব, যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। আসমানি চোখ বন্ধ করে বিছানায় এলিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, জগৎ সংসার অস্পষ্ট হয়ে আসছে। তার খুব ইচ্ছে করছে সে ফরহাদকে বলে, খবরদার তুমি যাবে না, তুমি আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকবে, যার যা ইচ্ছা ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তা সম্ভব না, আমরা অসম্ভবের জগতে বাস করি না। রাহেলার মন আজ বেশ ভালো। বড় মাছটা আনাই খুব কাজ হয়েছে। মাছটা শুধু যে বড় ছিল তা না, স্বাদু মাছ ছিল। জাহানারা শাশুড়ি পর্যন্ত বললেন, অনেক দিন পর এত ভালো মাছ খেলাম, টাটকা মাছের স্বাদই আলাদা। রাহেলা খুশি খুশি গলায় বললেন, ফরহাদকে বলবো ভালো পাঙ্গাস মাছ দিয়ে যেতে, ও মাছ চেনে। খুব সকালে আরিচা ঘাটে যাবে, ফ্রেশ মাছ কিনে নিয়ে আসবে। দেখি কাল পরশুর মধ্যে। জাহানারা শাশুড়ি বললেন, এইসব কি বলছেন বেয়ান, রোজ রোজ মাছ কিনতে হবে নাকি? রাহেলা তৃপ্তির গলায় বললেন, রোজ রোজ কি আর কিনছি নাকি, আছি আর মাত্র 2-4 দিন। সবাইকে নিয়ে পাঙ্গাস মাছ একটা না হয় খেলাম। 2-4 দিন আছেন নাকি? জি বেয়ান, মঞ্জু বাসা ঠিক করে ফেলেছে, তার বড় ভাইকে দিয়ে খবর পাঠিয়েছে। আমি খুব রাগ করেছি। বড় ভাইকে দিয়ে খবর পাঠাবি কেন? তুই নিজে এসে দিবি না? তুই কোথাকার তালেবর? ব্যস্ত থাকে। ওর ব্যস্ততার কথা আমাকে বলবেন না বেয়ান। যত ব্যস্ততা বাবা মার বেলায়, বন্ধু বান্ধবের বেলায় হাতে অবসর আছে। বেয়ান, আমি ঠিক করেছি ওর বিয়ে দেব। একটা মেয়ে দেখবেন তো, মেয়েটা সুন্দর হতে হবে আর ভালো বংশ। ছেলে তো আপনি দেখেছেন, শিক্ষক বাবার ছেলে। আর কিছু থাকুক না থাকুক, চরিত্র ঠিক আছে। তা তো থাকবেই। ওর বয়সী ছেলেদের তো বেয়ান দেখি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আবার ফেন্সিডিল খাচ্ছে। ওদের সঙ্গে যখন আমার 2 ছেলেকে মিলাই, তখন বড় শান্তি লাগে। মনে মনে বলি, আল্লাহ পাক তোমার দরবারে হাজার শুকুর। বেয়ান, আপনার কথা শুনে ভালো লাগলো। মঞ্জুর একটা ঘটনা বলি বেয়ান। একদিন রিক্সা করে এসেছে, রিক্সা ভাড়া 10 টাকা। আমার কাছে বলল, মা 10টা টাকা আছে? আমার কাছে সব বড় বড় নোট। আমি দিলাম 10 টাকা। ও আল্লাহ, তারপর থেকে দেখি কয়েকদিন পর পর ওই রিক্সাওয়ালা আসে, আমাকে সালাম করার জন্য আসে। আমি ভাবলাম ব্যাপার কি। একদিন জিজ্ঞেস করলাম। রিক্সাওয়ালা বলল, স্যার ওই দিন তার দুঃখের কথা শুনে 500 টাকা বকশিস দিয়েছেন। এখন বেয়ান, আমার কথা হলো, তুই যদি 500 টাকাই দিবি, তাহলে 10 টাকা ভাড়া দেওয়ার জন্য এত ব্যস্ত কেন? রাহেলা ছেলের গল্প আরো কিছুক্ষণ করতেন। মেয়েকে ঘরে ঢুকতে দেখে থেমে গেলেন। জাহানারা থমথমে গলায় বলল, মা একটু বাইরে এসো তো। রাহেলা শঙ্কিত গলায় বললেন, কি হয়েছে? জাহানারা বলল, কিছু হয়নি, একটু বাইরে এসো, কথা আছে। রাহেলা মেয়ের সঙ্গে বারান্দায় গেলেন। জাহানারা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা কি আমার সামান্য মান সম্মানও রাখবে না? কেন, কি হয়েছে? জাহানারা চাপা গলায় বলল, মঞ্জু ভাইয়া তোমার জামাইয়ের অফিসে গিয়েছিল, তার নাকি পার্টনারের সঙ্গে কি সমস্যা হয়েছে। 2 দিনের মধ্যে 40,000 টাকার জোগাড় না হলে জেলে যাবে। টাকার জন্যে তোমার জামাইয়ের অফিসে গিয়ে কান্নাকাটি করেছে। মদ খেয়ে গিয়েছিল, হুঁশ জ্ঞান নেই, জামাইয়ের পায়ে ধরতে যায়। রাহেলা কাঁদো কাঁদো গলায় বললেন, জামাই কি টাকা দিয়েছে? তোমার জামাই তো হাজি মোহাম্মদ মহসিন না, কেউ চাইবে আর টাকা বের করে দিয়ে দেবে। সে খুবই বিরক্ত হয়েছে এবং আমার উপর রাগ করেছে। তোর উপর রাগ করার কি আছে? তুই তো আর টাকা চাস নাই। আমার বাপ ভাই তো চেয়েছে, পায়ে ধরে চেয়েছে। একবার চেয়েও তো কেউ চুপ করবে না, চাইতেই থাকবে। আমাকে এসব বলছিস কেন? আমি কি করব? তুমি চারদিকে যে উল্টাপাল্টা গল্প করছো, এগুলি বন্ধ করবে। মঞ্জু ভাইয়ার কাছে খবর পাঠাবে, সে যেন তোমার জামাইয়ের অফিসে ভুলেও না যায়, আর এখানেও যেন না আসে। ও কোথায় থাকে তাই তো আমি জানি না। জাহানারা কেঁদে ফেলে বলল, তুমি একটা কাজ করো মা, বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। তোমাদের জন্য আমার মাথা কাটা যাচ্ছে। বাবা কি করেছে তুমি জানো?
দারোয়ানের কাছ থেকে 100 টাকা ধার করেছে। রাহেলা বললেন, আমরা যাব কোথায়? জানি না কোথায় যাবে, আমার অসহ্য লাগছে মা, মরে যেতে ইচ্ছে করছে। জাহানারা খুব কান্নাকাটি করলেও রাহেলা স্বাভাবিক রইলেন। অন্য দিনের মতোই তাকে হাসি খুশি মনে হলো। আজ বৃহস্পতিবার রাতে আক্তারি বেগম এলেন। রাহেলা মাথায় ঘোমটা দিয়ে খুবই আগ্রহের সঙ্গে ধর্মের কথা শুনতে গেলেন, যেন আজ কোনো ঘটনাই ঘটেনি। আজকের আলোচনার বিষয় আসর ওয়াক্তের গুরুত্ব। আক্তারি বেগম বলছেন, আসর ওয়াক্তের মতো গুরুত্বপূর্ণ ওয়াক্ত আর নেই। কেন জানেন? জানেন না? মিলাদ, কোরআন খানির দোয়া সব আসর ওয়াক্তে হয় না। কেন হয় এই কথাটা কি কখনো মনে আসে না? আচ্ছা শোনেন বলি। আসর ওয়াক্তে রোজ কিয়ামত হবে। আবার এই আসর ওয়াক্তেই বাবা আদম গন্ধম ফল খেয়েছেন। ইউনুস নবী মাছের পেট থেকে কখন বের হয়েছিলেন? ঠিক আসর ওয়াক্তে। ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়ে প্রথম যে কাজটা করেন তা হলো পাক পবিত্র হয়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। মাছের পেটে বসে ইউনুস নবী যে দোয়াটা পড়েছিলেন সেই দোয়াটা দিয়ে আজ আমরা জিকির করব। বলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির হচ্ছে। রাহেলা বেগম চোখ বন্ধ করে গভীর মনোযোগে মাথা ঝুঁকিয়ে জিকির করছেন। জাহানারা এসে মার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলল, মা তুমি তোমার ঘরে যাও, মঞ্জু ভাইয়া এসেছে, তোমার ঘরে বসে আছে, তুমি অতি দ্রুত তাকে বিদায় করো। তোমার জামাই যদি শোনে সে এখানে এসেছে তাহলে খুবই রাগ করবে। মঞ্জুর গায়ে ইস্ত্রি করা শার্ট প্যান্ট, জুতা জোড়া চকচক করছে, কিন্তু তাকে দেখাচ্ছে কানা তাড়ুয়ার মতো। যে কেউ তাকে দেখে বলবে তার জীবনের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে। মঞ্জু মাকে দেখে বড় বড় করে বলল, মা আমাকে বাঁচাও, 2 দিনের মধ্যে 40,000 টাকা জোগাড় করতে না পারলে আমাকে জানে মেরে ফেলবে, সত্যি জানে মেরে ফেলবে। আমি যে এখানে আছি, এখানেও আমার পেছনে লোক লাগানো আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। রাহেলা শুকনো গলায় বললেন, আমি টাকা পাবো কোথায়? তোমার কাছে টাকা আছে আমি জানি, দাদাজানের চন্দ্রহারটাও তোমার কাছে, এইগুলো দাও, আর তোমার মেয়ের কাছ থেকে টাকা জোগাড় করে আমাকে দাও। তুই কি মদ খেয়ে এসেছিস? মদ ফদ কিছুই খাইনি, মদ খেতে পয়সা লাগে, মাগনা কেউ মদ খাওয়ায় না। মা তুমি সময় নষ্ট করো না তো, তোকে তো বললাম আমার কাছে কিছুই নেই, ধানাই পানাই করে লাভ হবে না মা, আমি টাকা না নিয়ে যাব না। রাহেলা আতঙ্কে অস্থির হলেন। মঞ্জু বিশ্রীভাবে তাকাচ্ছে, তার চোখ লাল, মুখ থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। সে স্থির হয়ে বসতেও পারছে না, এই বসছে এই উঠে দাঁড়াচ্ছে। রাহেলা কেঁদে ফেললেন। মঞ্জু বলল, কেঁদে লাভ হবে না মা, বললাম তো টাকা না নিয়ে আমি যাব না। চিলড্রেন্স রাইমস পার্ট 2 বইটা পাওয়া গেছে। ফরহাদ বই নিয়ে ছাত্রীর বাসায় গিয়েছে। ছাত্রীর মা বই হাতে নিয়ে বললেন, থ্যাঙ্কস, বই পাচ্ছিলাম না, এখন 2 কপি হয়ে গেছে। আমি আমার এক বান্ধবীকেও এই বইটা জোগাড় করতে বলেছিলাম, সেও এনেছে, অসুবিধে নেই। ফরহাদ সাহেব আপনি যাবার সময় বইয়ের দাম নিয়ে যাবেন। ফরহাদ বলল, দাম দিতে হবে না, আমি বই ফেরত দিয়ে দেব। ফেরত নেবে? অবশ্যই ফেরত নেবে। আপনার ছাত্রী বলেছে সে আজ পড়বে না, তার নাকি মাথা ধরেছে, সব বানানো কথা। আপনি চেষ্টা করে দেখুন, যদি পড়তে না চায় আজ ছুটি দিয়ে দেবেন। জি আচ্ছা। ফরহাদের ছাত্রীর বয়স 6। মেয়েটা এতই সুন্দর যে দেখলেই হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। সুন্দরী মেয়েরা গম্ভীর প্রকৃতির হয়, এও সেরকম, যখন তখন ভুরু কুঁচকে বড়দের মতো তাকায়। মেয়েটির নাম লীলাবতী। অতি আধুনিক যুগের ইংরেজি মিডিয়ামে পড়া মেয়ের জন্যে নামটা খুবই পুরানো। নিশ্চয়ই এর নাম রাখার পেছনে কোনো গল্প আছে। গল্পটা একদিন জেনে নিতে হবে। ফরহাদ বলল, তোমার মাথা ধরা কি খুব বেশি? লীলাবতী চুল ঝাঁকিয়ে বলল, বেশি না, অল্প। আজ পড়তে ইচ্ছে করছে না? না। তাহলে থাক, পড়তে হবে না, আমারও পড়াতে ইচ্ছে করছে না। আজ আমাদের দুজনেরই ছুটি, তাই না স্যার? হ্যাঁ, দুজনেরই ছুটি। স্যার আপনারও কি শরীর খারাপ? শরীর খারাপ না, মন খারাপ। কেন? আমার একজন অতি প্রিয় মানুষ ছিল, তার প্রচণ্ড শরীর খারাপ। সে চিকিৎসার জন্যে আজ দেশের বাইরে চলে গেছে, এই জন্যই মনটা খারাপ। যাবার সময় তার সঙ্গে আমার দেখাও হয়নি। তোমার খুব প্রিয়জন কেউ যদি বাইরে চলে যায় তোমার মন খারাপ হবে না? হবে। লীলাবতী আজ উঠি? লীলাবতী ঘাড় কাত করে সায় দিল, কিন্তু ফরহাদের উঠে যেতে ইচ্ছে করছে না। বাচ্চা এ মেয়েটার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। তাকে বলা যেতে পারে,
লীলাবতী, আমি যে শার্টটা পরে আছি এটা সুন্দর না? কি সুন্দর লাল রং। আজ রোববার তো, কাজেই আজকের জন্য এই শার্ট। অসুস্থ যে মানুষটার কথা আমি বললাম, সে সপ্তাহের 7 দিনের জন্যে 7টা শার্ট কিনে দিয়েছে। তার নাম হলো আসমানি। দেখি তো তোমার কেমন বুদ্ধি। আসমানির ইংরেজি কি বলো? ফরহাদ উঠে দাঁড়ালো। এখন কোথায় যাবে সে বুঝতে পারছে না। আসমানিবিহীন শহরটা কেমন দেখার জন্যে সারাদিন ঢাকা শহরে হেঁটে বেড়ানো যেতে পারে। হাঁটতে হাঁটতে কোনো আইসক্রিমওয়ালার সঙ্গে দেখা হলে আইসক্রিম কিনতে হবে। আগে সে যখন আসমানির সঙ্গে হাঁটতো, আসমানি আইসক্রিম খেত, সে খেত না। আসমানি খুব রাগ করত। লীলাবতী মেয়েটার মতো ভ্রু কুঁচকে বলতো, তুমি এমন কেন বলো তো? কি হয় আমার সঙ্গে একটা আইসক্রিম খেলে? দুজন বয়স্ক মানুষ বাচ্চাদের মতো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, মজার দৃশ্য না? না, আজ আইসক্রিম খেতে হবে। শুধু আইসক্রিম খেলে হবে না, আজ নাপিতের দোকানে গিয়ে চুলও কাটাতে হবে। আসমানির খুব শখের দৃশ্য নাকি ছেলেদের চুল কাটার দৃশ্য। সে বলতো, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসার সঙ্গেই ছিল একটা নাপিতের দোকান। নাপিত কচকচ করে চুল কাটতো, দেখতে আমার এত মজা লাগতো। এখনো মজা লাগে। আমরা মেয়েরা মাথার লম্বা চুল কাটতে পারি না বলে ছেলেদের লম্বা চুল কাটা হচ্ছে দেখে মজা পাই। আমি কি ঠিক করেছি জানো? চুল কাটা শিখে নেব। তোমার চুল যতবার লম্বা হবে ততবার কেটে দেব। চুল কাটা শেষ হবার পর নাপিতদের মতো মাথা বানিয়ে দেব। ফরহাদের কাছে মনে হচ্ছে সে সারা জীবন খুব পরিশ্রম করেছে। নিঃশ্বাস ফেলার মতো সময়ও তার ছিল না। আজ ছুটি পাওয়া গেছে। প্রচণ্ড কর্মব্যস্ত এ শহরে আজ তার কাজ নেই। আজ সারাদিন রাস্তায় হাঁটা, পার্কে বসে থাকা, নাপিতের দোকানে গিয়ে চুল কাটানো, মাথা মালিশ করানো। পুরানো বন্ধুদের সঙ্গেও দেখা করা যেতে পারে। অফিসে চলে যাওয়া যায়। ক্যাশিয়ার সিদ্দিক সাহেবের সঙ্গে বসে 1 কাপ চা খাওয়া যেতে পারে। বিদেশে তার মেয়েটা কেমন পড়াশোনা করছে সে সম্পর্কে জানতে চাইতে পারে। দেশের পলিটিক্স নিয়েও কথা বলা যায়। কথা বলার বিষয়বস্তুর তো কোনো অভাব নেই। গভীর রাতে ফার্মগেট পেট্রোল পাম্পের কাছে গেলে কেমন হয়? ওই মেয়েটিকে হয়তো সেখানে পাওয়া যাবে। নিশিকন্যারাও এক অর্থে ভিক্ষুকদের মতো। ভিক্ষুকরা যেমন নির্দিষ্ট জায়গায় ভিক্ষা করে, এরাও তাই করে। নির্দিষ্ট জায়গায় সেজে গুজে হাঁটাহাঁটি করে। মেয়েটার জন্য 1 হাঁড়ি বগুড়ার দই নিয়ে গেলে কেমন হয়? তাকে বললেই হবে, অনেকদিন আগে তোমাকে দেখে হঠাৎ বুকে একটা ধাক্কার মতো খেয়েছিলাম, কারণ তোমার চেহারা দেখতে আমার অতি প্রিয় একজনের মতো। তখন আমার হাতে 1 হাঁড়ি বগুড়ার দই ছিল। আমার খুব ইচ্ছে করছিল দইয়ের হাঁড়িটা তোমাকে দিতে, কেন জানি দেয়া হয়নি। আজ নিয়ে এসেছি। আমি খুবই খুশি হব যদি তুমি দইটা নাও। তুমি ভালো থেকো, কেমন? আমার অতি প্রিয়জনের নামটা জানতে চাও? ওর নাম আসমানি। ওর কোনো ছবি আমার কাছে নেই। ছবি থাকলে দেখতে ওর সঙ্গে তোমার চেহারার কি অদ্ভুত মিল। জাহানারাদের বাড়িতে একবার যাওয়া যায়। বাবার সঙ্গে অনেকদিন দেখা হয় না। ওই বাড়িতে সে অনেকবার গিয়েছে, তাকে পাওয়া যায়নি। তিনি বাড়িতে ছিলেন না। কোনো রকম কাজকর্ম নেই, মানুষ সবচেয়ে ব্যস্ত থাকে। কাজের মানুষদের বাড়ি ঘরে পাওয়া যায়, অকাজের মানুষদের কখনোই পাওয়া যায় না। জাহানারাদের বাড়ির সামনের ফাঁকা জায়গায় জোবেদ আলী কি গাছের যেন চারা পুঁতছেন। ছেলেকে দেখে বিস্মিত গলায় বললেন, আরে তুই? ফরহাদ বলল, কেমন আছো বাবা? আমি প্রায়ই আসি, তোমার সঙ্গে দেখা হয় না। যাক, আজকে দেখা হয়ে গেল। কি করছো? জমি ঠিক করছি। এ জায়গার মাটি ভালো, গাছ ঠাই ঠাই করে বড় হবে। তোর কি শরীর খারাপ নাকি? তোকে কেমন অদ্ভুত লাগছে। চুল কাটিয়েছি মনে হয় এই জন্যে। শরীরের যত্ন নিবি বুঝলি, এক্সারসাইজ করবি। আমার নিজের শরীরটা যে ভালো আছে তার প্রধান কারণ এই বুড়ো বয়সেও কোদাল দিয়ে মাটি কোপাই। শরীর ঠিক রাখার জন্যে সবারই এক্সারসাইজ দরকার, শুধু গাছের বেলায় ভিন্ন ব্যবস্থা। গাছের এক্সারসাইজ করা লাগে না। ফরহাদ হাসল। জোবেদ আলী বললেন, তোর কাছে টাকা থাকলে আমাকে 102 টাকা দিয়ে যা। দারোয়ানের কাছ থেকে 100 টাকা নিয়েছিলাম। এই নিয়ে হুলস্থুল ব্যাপার হয়ে গেছে। এত লোক থাকতে দারোয়ানের কাছ থেকে কেন টাকা ধার করলাম? বড় লোকের কাছ থেকে টাকা ধার করলে সমস্যা নেই, দারোয়ান টাইপ মানুষদের কাছ থেকে টাকা ধার করলেই সমস্যা। আছে তোর কাছে টাকা? ফরহাদ 200 টাকা বের করে দিল। জোবেদ আলী লজ্জিত গলায় বললেন, যদি থাকে আরও 100টা টাকা দিয়ে যা। ছেলের কাছ থেকে ভিক্ষুকের মতো টাকা নিতে হচ্ছে। মানুষ হয়ে জন্মেছি বলে আমার এই অপমানটা হচ্ছে। মানুষ না হয়ে গাছ হয়ে জন্মালে আমার এই অপমানটা হতো না। তুই কখনো শুনেছিস একটা বট গাছ?
যারা বটগাছের কাছে কোনো জিনিস ধার চাইছে। গাছ ছাড়া তুমি আর কিছু ভাবো না বাবা? গাছ নিয়ে ভাবা কি অন্যায়? ফরহাদ বাবার পাশে বসতে বসতে বলল, কোনো অন্যায় না। তুমি যেহেতু মানুষ, গাছ না, সেহেতু মাঝে মধ্যে আশেপাশের মানুষদের কথাও ভাববে। ভাবি না তোকে কে বলল? ভাবি তো, খুবই ভাবি। না বাবা, তুমি ভাবো না। একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়েছিল। দাদাজান মারা যাওয়ায় বিয়েটা হয়নি। তারপর সে অসুস্থ হয়ে পড়ল। তুমি কখনো তার কথা জানতে চাওনি। মেয়েটাকে একবার দেখতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করনি। জোবেদ আলী লজ্জিত গলায় বললেন, চল যাই, দেখা করে আসি। আজই যাই। হাত ধুয়ে লুঙ্গি বদলে পাজামা পরে আসি। 5 মিনিটের মামলা। খালি হাতে যাওয়া ঠিক হবে না। হরলিক্স, ডাব, কলা এইসব নিয়ে যেতে হবে। তোর কাছে টাকা আছে না? ও দেশে নেই বাবা, চিকিৎসার জন্য বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে আসুক, তারপর ইনশাল্লাহ দেখতে যাব। তোর কাছে সিগারেট থাকলে দে তো খাই। ফরহাদ সিগারেট দিল। জোবেদ আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, ওই মেয়েটার কথা যে কিছু জিজ্ঞেস করি না, তোর মায়ের ভয়ে জিজ্ঞেস করি না। তোর মার ধারণা আমাদের সংসারের এত সব ঝামেলা যে হচ্ছে সব ওই মেয়েটার জন্যে হচ্ছে। তার মানে ওর সঙ্গে বিয়ে ঠিক হবার পর থেকেই ঝামেলা শুরু হলো। তোর চাকরি চলে গেল। বিয়ের দিন তোর দাদাজান মারা গেলেন। আমাদের বাড়ি থেকে বের করে দিল। এখন পরের বাড়িতে অন্নদাস হয়ে আছি। তুমি কি মার কথা বিশ্বাস করো? তুই পাগল হয়েছিস? তোর মা যখন সত্যি কথা বলে তখনও আমি বিশ্বাস করি না। ওই দিন মঞ্জু টাকার জন্য এসেছিল, কি কান্নাকাটি। তোর মা তাকে একটা পয়সা দেয়নি। শেষে সে এসেছে আমার কাছে। আমি জন্মদাতা পিতা, বিপদে পড়লে আমার কাছে তো আসবেই। কাঁদতে কাঁদতে বলল, বাবা আমাকে টাকা জোগাড় করে দাও। ফরহাদ বিস্মিত হয়ে বলল, ওর টাকা দরকার কেন? জানি না কেন, আজকাল আমি কিছুই জানতে চাই না। জানতে চেয়ে তো কোনো লাভ নেই, কিছু করতে পারবো না। শুধু শুধু জেনে কি হবে? চা খাবি রে বেটা? চা? বাড়িতে চা খেয়ে লাভ নেই। বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, চল সেখানে বাপ বেটায় চা খাই। ওরা চাটা ভালো বানায়। চলো যাই। জোবেদ আলী ক্লান্ত গলায় বললেন, এখানে আমি ভালোই আছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। কাজে কর্মে ব্যস্ত আছি, তবে মাঝে মধ্যে পুরনো দিনের কথা মনে হয়। তখন মনটা খুব খারাপ হয়। পুরনো কোন কথা? তুই যখন চাকরি করতি, ঢাকার বাইরে থেকে গভীর রাতে বাসায় ফিরতি, বাপ বেটা একসঙ্গে ভাত খেতাম। মনে নেই ওই যে কাতল মাছের বিরাট এক মাথা তুই আমার পাতে তুলে দিয়েছিলি? তবে এইসব ভেবে মন খারাপ করি না। মন খারাপ করলে তো কোনো লাভ নেই। শুধু শুধু মন খারাপ করব কেন? নান্টু ভাই পোলাও রান্না করছেন, পোলাও এবং মুরগির কোরমা। তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ অর্ণব খাটে পা ঝুলিয়ে বসে আছে। আজ রাতে সে বাবার সঙ্গে থাকবে। অর্ণব গভীর আগ্রহে বাবার কর্মকাণ্ড দেখছে। নান্টু ভাই ছেলের আগ্রহ দেখেও মজা পাচ্ছেন। তিনি ফরহাদের জন্য অপেক্ষা করছেন। ফরহাদ এলে তাকে ডিম আনতে পাঠাবেন। ফার্মের ডিম না, দেশি ডিম। ডিমের পুডিং বানাতে হবে। ডিমের পুডিং ছেলের খুব পছন্দ। রান্না শেষ করেই ভিডিও দোকানে যেতে হবে। মিকি মাউসের ক্যাসেট আনতে হবে। খাওয়া দাওয়ার পর বাবা বেটা মিলে ক্যাসেট দেখা হবে। যেভাবেই হোক ছেলেকে আনন্দে রাখতে হবে। আজ অর্ণবের দুঃখের দিন, কারণ আজ সন্ধ্যায় তার মার বিয়ে। মা বাবার দ্বিতীয় বিয়েতে ছেলে মেয়ের উপস্থিত থাকা নিষিদ্ধ। সেজন্যই বোধহয় শর্মিলা এত সহজে ছেলেকে ছেড়ে দিয়েছে। নান্টু বলল, মনটা খারাপ নাকি রে বেটা? অর্ণব বলল, না, কখনো কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না, সবসময় ডু ফুর্তি। অর্ণব পা দুলাতে দুলাতে বলল, আচ্ছা। এই যে আমি এক জায়গায় থাকছি, তোর মা অন্য জায়গায় থাকছে, এটাও কোনো ব্যাপার না। তোর জন্য বরং লাভ। তুই একটা জায়গার বদলে দুটা জায়গা পাচ্ছিস। অর্ণবকে এখন কেন জানি অবোধ শিশু মনে হচ্ছে না। সে কেমন বয়স্ক মানুষের মতো গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নান্টুর মনে হচ্ছে অর্ণবের সঙ্গে জটিল সাংসারিক বিষয় নিয়ে আলাপ করা যায়, এবং আলাপ করাই উচিত। এই পৃথিবীতে সবচেয়ে বড় বান্ধবী হয় মা এবং কন্যা, এবং সবচেয়ে বড় বন্ধু পিতা ও পুত্র। দুই বন্ধু জটিল আলাপ যদি না করে, কে করবে? অর্ণব? তোর মার আজ যে বিয়ে হচ্ছে, সেই লোকটা কেমন? ভালো। তোকে আদর করে? বেশি? আমার চেয়েও বেশি? একটু বেশি। ছেলের শেষ উত্তরটা নান্টুর ভালো লাগলো না। নিজেকে সে এই ভেবে সান্ত্বনা দিল যে ছেলে মানুষ, না ভেবে চিন্তে কথা বলছে।
সে ঠিক করে রাখলো যে ছেলেকে সত্যি ভালোবাসা এবং নকল ভালোবাসার মধ্যে প্রভেদটা বুঝাতে হবে। তবে এখন না, একটু বড় হলেই বুঝাতে হবে। সবকিছুরই একটা সময় আছে। তোর মা আমার সম্পর্কে তোকে কিছু বলে? না, ভালো মন্দ কিছুই বলে না। অর্ণব বাবার প্রশ্নের উত্তর না দিয়ে পা নাচাতে নাচাতে বলল, পেপসি খাবো। নান্টু বলল, একটু ধৈর্য ধরে বস বাপধন, তোর ফরহাদ চাচু চলে আসবে। সে এলেই তাকে পেপসি আর ডিম আনতে পাঠাবো। ডিমের পুডিং বানাবো। ডিমের পুডিং কি তোর পছন্দ? হুম। ফরহাদ চাচুকে কি পছন্দ? হুম। ফরহাদ খুবই ভালো ছেলে। এরকম ভালো ছেলে বাংলাদেশে নেই। ভালো ছেলেদের কপালে দুঃখ থাকে, এই জন্যে তার কপালেও দুঃখ। নান্টু আশা করেছিল ছেলে বলবে, কেন দুঃখ? অর্ণব তা করল না। সে আগের মতোই পা দুলাতে লাগলো। নান্টুর ইচ্ছা করছে ফরহাদের দুঃখ কষ্ট নিয়ে ছেলের সঙ্গে আলাপ করতে। অল্প বয়স থেকেই মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা হওয়া দরকার, তাহলে বয়সকালে দুঃখী মানুষের প্রতি মমতা হয়। নান্টু গরম ঘিয়ে চাল দিয়ে নাড়তে নাড়তে বলল, যে মেয়েটির সঙ্গে ফরহাদ চাচুর বিয়ের কথা হয়েছিল তার একটা ভয়ঙ্কর অসুখ করেছে, খুবই ভয়ঙ্কর অসুখ। সে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে, বুঝতে পারছিস? হুঁ। তোর ফরহাদ চাচুর খুব ইচ্ছে ছিল সেও সঙ্গে যাবে। টাকা নেই, যাবে কিভাবে? এখন সে পাগলের মতো রাস্তায় হাঁটে, রাতে ঘুমায় না। যতবারই আমার ঘুম ভাঙে দেখি সে চুপচাপ বিছানায় বসে আছে। আমার চোখে পানি এসে যায়। অর্ণব বলল, বাবা পেপসি খাবো। ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর। জীবনে বড় হতে হলে ধৈর্য ধরতে হয়। ধৈর্য ইংরেজি কি জানিস? না, পেশেন্স। আমার ধৈর্য ছিল না বলে আজ এই দশা। টিভি দেখবি? টিভি ছেড়ে দেব? না, এটা ভালো। দিনরাত টিভি দেখা কোনো কাজের কথা না, চোখের ক্ষতি হয়। নান্টু পোলাওয়ে পানি দিয়ে পাতিলের মুখে ঢাকনা দিয়ে ছেলের কাছে এসে বসল। সে সামান্য উদ্বিগ্ন, কারণ ভাজা চালে গরম পানি দেওয়ার কথা, সে দিয়েছে ঠান্ডা পানি। পোলাও হয়তোবা নরম হয়ে যাবে। অর্ণব, হুঁ। তোর ফরহাদ চাচুর জন্যে আজ একটা সুসংবাদ আছে। সে মেসে এলেই সুসংবাদটা দেব, তারপর দেখব সে কত খুশি হয়। সুসংবাদটা কি জানতে চাস? না, এটা তো বাবা ঠিক না। মানুষের সুখের সংবাদ, দুঃখের সংবাদ সব জানার আগ্রহ থাকতে হবে। সুসংবাদটা হলো তোর ফরহাদ চাচুর জন্যে আমি টাকা জোগাড় করেছি। এখন শুধু একটা পাসপোর্ট করিয়ে প্লেনে তুলে দেয়া। পাসপোর্ট বের করা একদিনের মামলা। ইনশাল্লাহ আগামী পরশুর ফ্লাইটে তাকে তুলে দেব। বাবা, কাজটা ভালো করেছি না? জানি না। খবরটা যখন তাকে দেব সে যে কি খুশি হবে এটা ভেবেই আনন্দে আমার চোখে পানি এসে যাচ্ছে। খুব যখন আনন্দ হয় তখন মানুষের চোখে পানি আসে। তোর আসে না বাবা? না, এখন না এলেও পরে আসবে। পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি কি জানিস বাবা? না। মনের আনন্দে চোখে যে পানি আসে সেই পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। বাবা পেপসি খাবো। আর 10টা মিনিট, পোলাওটা নামিয়ে আমি নিজেই যাব। আমিও যাব। অবশ্যই যাবি, তোকে ফেলে যাব নাকি? বাবারে, আমি কাউকে ফেলে যাই না, লোকজন আমাকে ফেলে যায়। নান্টু ঘড়ি দেখল, 9টা বাজে। শর্মিলার বিয়ে হয়তো হয়ে গেছে। দ্বিতীয় বিয়ে তো কোনো জাঁকজমকের বিয়ে না, দায় সারা বিয়ে। কাজের সামনে 2টো সিগনেচার, তারপর শুকনা খোরমা চিবানো। নান্টুর বিয়ের সময় খোরমা বাদ পড়ে গিয়েছিল। সব আনা হয়েছে, খোরমা আনা হয়নি। কন্যা পক্ষের একজন খুব হইচই শুরু করলো। খোরমা আনতে হয় এটা জানেন না? খোরমা নিয়ে হইচই করলেও কনের গয়না দেখে সবাই খুশি। পুরনো আমলের ভারী ভারী গয়না, খাদ কম, সোনা বেশি। একটু চাপ দিলে গয়না বেঁকে যায়। সবই নান্টুর মায়ের গয়না। নান্টুর মা খুব অভাবে অনটনে দিন কাটালেও তার বিয়ের একটি গয়না হাতছাড়া করেননি। ছেলের বউকে কোনো একদিন দেবেন বলে যক্ষের মতো আগলে রেখেছিলেন। নান্টু আজ সকালে খুব একটা খারাপ কাজ করেছে। শর্মিলার কাছ থেকে মার গয়না চেয়ে নিয়ে এসেছে। শর্মিলা এতে নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছে। কষ্ট পেলেও কিছুই করার নেই। গয়না বিক্রি করে টাকার ব্যবস্থা না করলে ফরহাদকে আসমানের কাছে পাঠানো যেত না। নান্টুর মনে হলো বেহেস্তে বসে তার মা তার উপর খুব রাগ করছেন। বিরক্ত গলায় বলছেন, নান্টু তুই কেমন ছেলে বলতো? গয়না চেয়ে নিয়ে চলে এলি। মেয়েটার কাছেই থাকতো। অর্ণবের বিয়ের সময় সে গয়নাগুলি অর্ণবের বউকে দিত। গয়না যে বিক্রি করলি, এখন অর্ণবের বউকে কি দিবি? নান্টু মনে মনে প্রশ্ন করল, মা কাজটা কি খুব ভুল করেছি? নান্টুর মনে হলো তার মা বলছেন,
তুই আমার পাগলা ছেলে, ভুল তুই করবি না তো কে করবে? বেটা শোন, ভুল করে মনে যদি আনন্দ পাস তাহলে ভুলগুলি শুদ্ধ। অর্ণব বিস্মিত হয়ে দেখছে তার বাবার চোখে পানি। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা কাঁদছো কেন? নান্টু বলল, রান্নার সময় চোখে ধোঁয়া লেগেছে, এই জন্যে চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছি না তো, আমি কাঁদবো কেন? নান্টু অবাক হয়ে দেখল তার ছেলের ঠোঁট বেঁকে যাচ্ছে। বাবার কান্না দেখে ছেলের কান্না পেয়ে যাচ্ছে। অর্ণব প্রাণপণ চেষ্টা করছে কান্না সামলাবার, পারছে না, এই তো ছেলের চোখে পানি। নান্টু ছেলেকে কাছে টেনে নিল। তার মনে হলো এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। পেট্রোল পাম্পের মেয়েটা অবাক হয়ে মানুষটাকে দেখছে। সুন্দর একজন মানুষ, লম্বা ফর্সা, দইয়ের হাড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। কি সুন্দর করেই না কথা বলছে, যেন সে রাস্তার কোনো মেয়ে না, ভদ্র ঘরের কোনো মেয়ে। তাকে তুমি তুমি করেও বলছে না, আপনি করে বলছে। অনেকদিন আগে আপনাকে দেখেছিলাম, তখন আমার হাতে এক হাঁড়ি দই ছিল। আমার ইচ্ছে ছিল আপনাকে দইটা দেব, সেদিন দেয়া হয়নি, আজ নিয়ে এসেছি। আপনি যদি নেন তাহলে আমি খুব খুশি হব। আমার নাম ফরহাদ। মেহেরুন্নিসা নামের নিশিকন্যা হাত বাড়িয়ে দই নিল। ক্ষীণ গলায় বলল, আমারে দই দেওয়ানের ইচ্ছা কেন হইল? ফরহাদ বলল, আপনি দেখতে আমার অতি প্রিয় একজনের মতো। সে খুবই অসুস্থ, দেশের বাইরে গেছে চিকিৎসার জন্যে। তার কথা খুব মনে পড়ছে বলেই আপনার কথা মনে পড়েছে। আপনি তার কাছে যান না কেন? টাকা ছিল না বলে যেতে পারিনি। পরে অবশ্য আমার এক বন্ধু টাকা জোগাড় করেছিলেন, কিন্তু টাকাটা আমার ভাইকে দিতে হয়েছে। ও মহাবিপদে পড়েছিল, টাকাটা পাওয়াই উদ্ধার পেয়েছে। মেহেরুন্নেসা সহজভাবে বলল, আপনার ভালোবাসার মানুষটার নাম কি? ফরহাদ বলল, তার নাম আসমানি। নামটা সুন্দর না? বলতে বলতে ফরহাদের গলা ধরে এলো। মেহেরুন্নেসা বলল, বৃষ্টি আসতেছে ভাইজান, আপনি ঘরে যান। আমি খুবই খারাপ একটা মেয়ে, তারপরেও আমি আপনারে বললাম, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবো। বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামলেই লোকজন আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছুটে যায়। ফরহাদ সেরকম কিছু করলো না। বৃষ্টির ভেতর সে এগুচ্ছে, তার মধ্যে কোনো ব্যস্ততা নেই। আসমানি একবার বলেছিল, এই যে বাবু সাহেব শুনুন, একবার আমরা ঝুমঝুমা বৃষ্টিতে হাত ধরাধরি করে রাস্তায় হাঁটবো, বৃষ্টি বিলাস করব, কেমন? ফরহাদ বলল, আচ্ছা, মনে থাকে যেন। আমার মনে থাকবে। ফরহাদের মনে আছে। তার মনে থাকলে তো কিছু যায় আসে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রক, তার কি মনে আছে? তার হয়তো মনে নেই। মানুষের মনে স্বপ্ন ঢুকিয়ে দিয়ে তিনি হয়তো দূরে সরে যান, কিংবা কে বলবে তিনি হয়তো দূরে যান না, খুব কাছেই থাকেন। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মানুষ যখন ছটফট করে, তিনিও করেন, কারণ এই সব স্বপ্ন তো তিনিই তৈরি করেছেন। স্বপ্নভঙ্গের কষ্ট অবশ্যই তাকেও সইতে হবে। ফরহাদ পেছনে তাকালো। মেয়েটা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে ভিজছে, একটুও নড়েনি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, সেই দৃষ্টিতে গভীর মমতা। বৃষ্টি হচ্ছে। আসমানি একবার বলেছিল, বৃষ্টি হলো মেঘের অশ্রু। মেঘ কাঁদছে, কারণ মেঘমালার জন্মই হয়েছে কাঁদার জন্যে।